সবাইকে আসসালামু আলাইকুম। আমি লাইভে আসার কারণ হচ্ছে, আমি গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, আমি না শুধু আপনারা সবাই, যে এবি পার্টির একজন নেতা ব্যারিস্টার ফুয়াদ, তিনি কন্টিনিউয়াসলি বাংলাদেশ সেনাবাহিনী বা আর্মি নিয়ে বা সেনা অফিসার নিয়ে ধারাবাহিকভাবে উনি অসম্মান, অবমাননাকর এবং খুব আপত্তিকর কথা বলে যাচ্ছেন। প্রথমেই বলিনি, আমি ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলবো না, কারণ আমি জানি নেগেটিভ যে কোনো কথা বললে তা খুব দ্রুত ভাইরাল হয় এবং সাধারণত নেটিজেনরা নেগেটিভ কথাটাকে খুব দ্রুত গ্রহণ করেন। আর আমি সেই পারিবারিক শিক্ষা পাইনি যে সোশ্যাল মিডিয়াতে এসে আমি কাউকে নিয়ে নেগেটিভ কথাগুলো বলবো। মোটেও সেটা আমি করতে যাচ্ছি না, কারণ আমি মনে করি সম্মান অর্জন করতে হলে আপনার অন্যকে সম্মান করতে হবে। অন্য কাউকে অসম্মান করে সম্মান অর্জন করা যায় না। তাই আমি এখানে শুধু জবাব দেওয়ার জন্য আসছি, আমি কোনো মানুষকে হেয় করার জন্য আসছি না। আর আমি এটা জানি ব্যারিস্টার ফুয়াদ তিনি অত্যন্ত ভালো কথা বলেন, ভালো কথা বলতে পারেন এবং যুক্তি দিয়ে কথা বলতে পারেন। কিন্তু তার মানে এই না যে আপনি ভালো কথা বলতে পারেন বা যুক্তি দিয়ে কথা বলতে পারেন মানে আপনি অন্যকে অসম্মান করে কথা বলবেন বা অন্য থেকে আঘাত করে কথা বলবেন, এটা উচিত না। এবং এটা অন্য না, শুধু পুরো বাংলাদেশ সেনাবাহিনী তার কথায় ক্ষতবিক্ষত হচ্ছে। আমার কাছে অনেক অফিসার অনেকেই টেক্সট করেছে এবং অনেকে অনুরোধ করেছে যাতে এটা নিয়ে আমি কিছু কথা বলি। তাই কথা না বলে পারছি না। আজকে ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে কিছু কথা আমার বলতেই হবে। আমি ব্যারিস্টার ফুয়াদকে আমি জাস্ট কয়েকটি বিষয় আমি ওনার তার জ্ঞাতার্থে বলবো যে আপনি যে আন্দোলনে আজকে ফল ভোগ করছেন, যে আজকে যে সরকার পরিবর্তন হলো, শেখ হাসিনা চলে গেল, ফুয়াদ সাহেব আপনি জাস্ট খেয়াল করে দেখেন। আমি আপনার প্রতি সম্মান করে বলি, ফুয়াদ ভাই আপনার সাথে আমার মনে হয় কয়েকবার হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হয়েছে, অ্যান্ড আমি পার্সোনালি আপনাকে রেসপেক্ট করেন বলে নিচ্ছি। আপনার সাথে আমার শুধু যুক্তি খণ্ডন হবে, আপনার সাথে শুধু আমি কিছু বিষয়ে জবাব দিচ্ছি, আপনার কাছ থেকে আবার কিছু প্রশ্ন রাখছি জবাব জানার জন্য। আপনার প্রতি বিন্দুমাত্র আমার কোনো অসম্মান নেই। তো ব্যারিস্টার ফুয়াদ, আপনি যা চিন্তা করেন যে আজকে যে বাংলাদেশের যে আপনি আজকে এই যে এইভাবে কথা বলছেন বা আপনি যে আজকে পরিবর্তন দেখতে পাচ্ছেন, এই পরিবর্তনটা কাদের হাত ধরে? সেনাবাহিনীর হাত ধরে। আপনি এখানে জেনারেল ওয়াকারের কিছু ভূমিকা আপনার কষ্ট থাকতে পারে এবং সেটা আমরা সেনাবাহিনী অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনেকেই কিন্তু এটা নিয়ে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করি। ওয়াকার স্যারের কাছে আমরা আবেদন করি, স্যার কেন আপনি এটা নিয়ে এভাবে করছেন, কেন এভাবে করছেন? কারণ এটা হচ্ছে কনস্ট্রাকটিভ আপনার ওয়েতে মানুষকে অ্যাপ্রোচ করা। মানে মুহূর্তের মধ্যে একটা মানুষ কোনো ভুল করলো মানে আপনি ডিরেক্টলি সেই মানুষটার প্রতি অকৃতজ্ঞ হয়ে যাবেন, মুহূর্তে আপনি তাকে গালি দিবেন, এটা কিন্তু কোনো শিক্ষা আমাদেরকে কোনো সমাজ কোথাও থেকে এই শিক্ষাটা আমাদেরকে কেউ দেয় না। সো আপনার খেয়াল রাখতে হবে যে আজকে বাংলাদেশে যে অবস্থাটা আসছে বা এই যে পরিবর্তন, এটা সেনাবাহিনীর মাধ্যমে, শুধু বাংলাদেশ না, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি। বিশ্বের আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে মাও সেতুং বা আপনার যত বড় বড় আপনার পরিবর্তন হয়েছে, প্রতিটা পরিবর্তনের সেনাবাহিনীর হাত ধরে এবং কোনো না কোনো সেনা কর্মকর্তার মধ্যে। বাংলাদেশে আজকে জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু গণতন্ত্র আপনারা দেখেছেন। এবং আপনার আমেরিকা বলেন, সেই আব্রাহাম লিঙ্কন বলেন বা মাও সেতুং বলেন বা আপনার আরও অনেক ব্যক্তিরা আছেন, আমি হয়তো এই নামগুলো আমি বলতে গেলে আরও সময় যাবে। সো এই ব্যক্তিগুলোর মাধ্যমে কিন্তু আপনার সারা বিশ্বে কিন্তু অনেক বড় বড় পরিবর্তন আসছে। সো আপনি সেনাবাহিনীকে আপনি যেভাবে ঢালাওভাবে অসম্মান করে কথা বলেন, চাকর বাকর, এই শব্দগুলো, এটা কিভাবে আপনি একজন ব্যারিস্টার হয়ে, আইন প্রণেতা হয়ে আপনি বা আইনজীবী হয়ে কীভাবে আপনি ভাষা ইউজ করেন? চাকর বাকর মানে আপনি কি ভাই জানেন না যে আপনার মানে অ্যাকচুয়ালি একজন পাবলিক সার্ভেন্ট বা সোলজার মধ্যে পার্থক্য কি? পাবলিক সার্ভেন্ট এবং সোলজার এক না। একজন পাবলিক সার্ভেন্ট একজন সোলজার মধ্যে এত ঝুঁকি নেয় না। আমি যখন সেনাবাহিনীতে যোগ দেই তখন আমার বয়সেই যারা, তারা ঢাকা ইউনিভার্সিটি তখন ফুর্তি করে বেড়ায়, তারা তখন বিসিএসের স্বপ্ন দেখে। বা আমি যখন কাদা মাটিতে সেই ড্রেনে যখন আমাকে ডুবানো হয় বা আমার মতো কর্মকর্তা যখন ট্রেনিং করে কম বয়সে, আমাদের গোল্ডেন টাইমটাকে যখন আমরা আমাদের প্রশিক্ষণের কাজে ব্যয় করি, তখন আমাদের বয়সী বন্ধুবান্ধবরা তখন কিন্তু প্রেম তামাশা অনেক কিছু করে বেড়ায়, ফুর্তি করে বেড়ায়। আমাদের কিছু তখন মন চায়নি ফুর্তি করতে। আর আমরা যারা আর্মিতে জয়েন করেছি, আমি আমার এক কোর্সের কথা বলি, আমার এক কোর্সের মধ্যে ফুয়াদ সাহেব, আমি জানি না আপনার রেজাল্ট কি, আমার এক কোর্সে আমরা 30 জনের উপরে ডাবল স্ট্যান্ড করা ছাত্র জয়েন করেছিলাম। ভাই, মাল টাইপ কোনো ছেলে কিন্তু সেনাবাহিনীতে আমাদের সময় চান্স পেত না। আমাদের সাথে অ্যাটলিস্ট আমি আমার সময় বলতে পারবো, আমার ক্লাসে আই ওয়াজ ফার্স্ট বয়। তো আমি আমার সময়ের আমি সেরা ছাত্র হিসেবে কিন্তু এই সেনাবাহিনীতে যোগ দিয়েছি এবং আমার চেয়ে অনেক মেধাবীরা সেনাবাহিনীতে, এবং আমি তাদের কাছে আমি সত্যি কথা কিছুই না। সেই আমার সম্পর্কে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় খোঁজেন, আমি 3টা ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। 3টা ডিপার্টমেন্টেই প্রথম দিকেই ছিলাম, একদম খুব বেশি পেছনের দিকে যাই নাই। সো যারা আমার সাথে মাস্টার্স করেছেন তারা জানেন আমি কেমন ছাত্র ছিলাম ভাই। তো সেই আমরা কিন্তু ওইরকম মেধা নিয়ে কিন্তু আর্মিতে যোগ দিয়েছিলাম ভাই। সো আপনি আমাদেরকে এইভাবে আপনি কথা বলতে পারেন না। আপনি যেভাবে আপনি চাকর বাকর করে কথা বলেন, আপনি আপনার জীবনে কতবার রিস্ক নিয়েছেন আর আমরা কতবার রিস্ক নিয়েছি। আমাদের সময় রিস্ক আপনি নেন,
আচ্ছা, তারপরে আপনি আসে, আপনি বিভিন্ন চাল ডাল এটা ওটা নিয়ে অনেক কথা বলছেন। আপনাকে আমি একটা কথা বলি, আপনি অনসাইড বক্তব্য না দিয়ে আপনি চিন্তা করেন, সেনাবাহিনী ব্যবসা করে আপনাকে কি বলছে? সেনাবাহিনী যে সেনা কল্যাণ এটা কারা চালায় বলেন, আপনি বলেন। জানেন সেনা কল্যাণ কাদের অধীনে চলে, কারা এটা কর্মকর্তা? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা চালায়। যে আপনার হোটেল রেডিসান, এটা কর্মকর্তা কারা? সার্ভিং অফিসার? নো, এই রেডিসানটা চালাচ্ছে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। সেনাবাহিনী ট্রাস্ট ব্যাংক, এখানে কারা এখানে নিয়োগ পান? বিভিন্ন বেসরকারি কর্মকর্তা, এবং এখানকার বিভিন্ন দায়িত্বে আমাদের কিছু দায়িত্বে সেনা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন। আপনার বিভিন্ন জায়গায় আমাদের ওয়েলফেয়ার বা আমাদের সেনা কল্যাণ বা আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে আমাদের